হ্যালো, দিস ইজ কেশব পাল এন্ড আজকে আমরা এই টিচিং যাত্রা চ্যানেলের মাধ্যমে সিটেটের একটি নতুন সিরিজ আরম্ভ করছি। তো আমরা এই সিরিজে সব সাবজেক্টের কিন্তু ভিডিও প্রোভাইড করব। তো আজকে আমরা এই চ্যানেলে বাংলা বিষয় নিয়ে একটি ভিডিও প্রস্তুত করছি। এটি হচ্ছে প্রিভিয়াস ইয়ার, যেটি এসেছিল ডিসেম্বর 2024 সালে। এই 2024 সালের ভিডিওটি আজকে এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হবে এবং পরবর্তী যে পার্ট 2 আসবে সেটিতে থাকবে পেডাগজি ভিডিও। আজকের ভিডিওটিতে গদ্য সেকশন এবং পদ্য সেকশনের এবং আরো রয়েছে গ্রামার, এইগুলো কিন্তু দেওয়া হবে এই ভিডিওতে। ওকে, তো ডিসেম্বর 2024 সালে যে গদ্যাংশটি এসেছিল সেই গদ্যাংশটি এখন আমরা রিড করব এবং দেখব এটি থেকে কি ধরনের কোয়েশ্চেন এসেছিল। তো আমরা স্টার্ট করছি। শেষ শীতের সকাল, দীপু বাগানে গিয়ে দেখলো সেখানে গাছ গাছালির মধ্যে সবুজের মেলায় কত বিচিত্র বর্ণের ফুল, আর ফুলের বনে রং বেরঙের কত প্রজাপতির আনাগোনা। কি সুন্দর এই প্রজাপতি, নানা রকম নকশা আঁকা চিত্র, বিচিত্র পাখা নেড়ে নেড়ে ফুলের বনে ফুরফুর করে উড়ে বেড়াচ্ছে। হঠাৎ কোনটা ফুলের বুকে আলগোছে বসে পড়ে, ফুলটা চমকে দুলে উঠে, প্রজাপতির মধু লুটে ডানা মেলে উড়ে যায়, আবার আরো এক ফুলের গিয়ে বসে। এই যায় লেখাটা এরকম হবে, যায়। তো এরকম কিন্তু কোনো কোনো জায়গায় কারেকশন করতে হবে, কারণ আমি যে ফন্টটি ইউজ করেছি এই ফন্টে এইভাবে কোনো ওয়ার্ড ঠিকভাবে টাইপিং করলেও কিন্তু এইভাবে চলে আসছে। সো জাস্ট ইগনোর ইট। আচ্ছা, এই প্যারা শেষ হলো। তারপরের যে দ্বিতীয় প্যারা, দীপু লক্ষ্য করলো প্রজাপতি যখন কোথাও গিয়ে বসে তখন ডানাগুলো মুড়ে পিঠের উপর খাড়া ভাবে তুলে দেয়, নৌকার পালের মতো করে। এর সময় ডানার নিচের দিকটা দেখা যায়। দীপু অবাক হয়ে দেখলো ডানার নিচের দিকটায় কিন্তু এত রঙের বাহার নেই। এর কারণ কি? দীপুর হঠাৎ মনে পড়লো সে বইয়ে পড়েছে বসে থাকা প্রজাপতির মুড়ে রাখা ডানার নকশা ও রং প্রায়ই এমন হয় যে সে অনায়াসে গাছের পাতা বা ফুলের সঙ্গে একেবারে মিশে থাকতে পারে। আরেকটা কথা লক্ষ্য করবেন, এই যে হাইলাইটার করা পয়েন্টগুলো দেওয়া আছে এগুলো আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, এইখান থেকে কিন্তু কোয়েশ্চেন এসেছে। আচ্ছা, তারপর এজন্য উড়তে উড়তে হঠাৎ কোথাও বসে পড়লে তার শত্রু পাখিরা তাকে আর দেখতে পায় না, তাই তো সে বেঁচে থাকার সুযোগ পায়। এতটা ছিল দ্বিতীয় প্যারা। তারপরের প্যারা, দীপু খানিকক্ষণ ছুটোছুটি করে একটা প্রজাপতি ধরে ফেললো। প্রজাপতির পাখনা থেকে গুঁড়ো গুঁড়ো রং উঠে গিয়ে তার আঙুলে লেগে গেল। সে বুঝলো এগুলো প্রজাপতির ডানার আঁশ, এই আঁশগুলো রঙিন, আর এগুলোর জন্যই প্রজাপতির ডানার এত বাহার। 3 নম্বর প্যারা শেষ। এখান থেকে 4 নম্বর প্যারা শুরু। প্রজাপতিটি হাতে নিয়ে দীপু তার দেহের বিভিন্ন অংশ বেশ ভালো করে লক্ষ্য করতে লাগলো। এরই নাম পর্যবেক্ষণ। সে দেখলো একটা ছোট গুল মাথা, একটা মাঝারি আকারের বুক, আর একটা সরু লম্বা পেট। এই 3টি অংশ দিয়ে প্রজাপতির দেহটা তৈরি। মাথা থেকে দুটো শুঙ্গ বা শুঁয়ো বেরিয়েছে। শুঙের ডগা একটু মোটা। প্রজাপতি যে ফুল থেকে মধু খায় সেই ফুলে এই শুঙ্গ ঠেকিয়ে কি ফুল, কেমন তার মধু, এই সব সে বুঝতে পারে। শুঙের ঠিক গুড়াতেই দুটো বেশ বড় বড় চোখ, কুঞ্জাক্ষী, অর্থাৎ অনেকগুলো চোখের সমষ্টি। আচ্ছা, এটা গেল আরেকটা প্যারা এবং পরবর্তী প্যারা, প্রজাপতির মুখটা বড় অদ্ভুত, তার চোয়ালগুলো জুড়ে গিয়ে বেশ বড় শোষক নল তৈরি হয়েছে। এই নলটা কিন্তু গুটানো থাকে। খাবার সময় সে নলটা সোজা করে ফুলের মধ্যে ঢুকিয়ে দেয় এবং বেশ আরাম করে ফুলের মধু চুষে খায়। এজন্যই প্রজাপতি ফুলের মধু ছাড়া আর কিছুই খেতে পারে না। প্রজাপতি ফুলে ফুলে উড়ে উড়ে মধু খায় আর সেই সুযোগে ফুলের পরাগ সংযোগে সহায়তা করে। প্রজাপতি আমাদের অনেক উপকার করে, তবে শুঁয়োপোকা অবস্থায় এরা ফসলের প্রভূত ক্ষতিসাধন করে, সেজন্য এরা আমাদের অনিষ্টকারী পতঙ্গ বলে গণ্য হয়। এই ছিল আমাদের গদ্যাংশটি, আমরা পড়ে দেখলাম। এখন আমরা দেখে নেব এই গদ্যাংশ থেকে কি ধরনের প্রশ্ন এসেছিল এবং আপনারা দেখবেন যে আপনাদের কেমন সময় লাগছে এই কোয়েশ্চেনগুলো বের করতে। আপনারা নিজেদের থেকেও বের করার চেষ্টা করবেন। এবং এখানে দেওয়া আছে 91 অর্থাৎ 91 নম্বর কোয়েশ্চনে নিচের কোন শব্দটির অর্থ ফুলের সাথে সম্পর্কিত নয়। আমরা যে গদ্যাংশটি পড়লাম সেটিতে আমরা পরাগস্থলী
এটা কিন্তু কমন সেন্স দিয়েও বার করতে পারবে যে ফুলের কিন্তু পরাগস্থলী একটা অংশ, পরাগ সংযোগ একটা অংশ, পরাগকেশর একটা অংশ, কিন্তু এই পরাগত যে শব্দটা এটা ফুলের সাথে কিন্তু সম্পর্কিত নয়। তাছাড়া আমি এই যে এখানে আপনাদের একটা ছবি লাগিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, এটিকে বলে গর্ভমুণ্ড। এই যে জায়গাটা গর্ভমুণ্ড, এটা হচ্ছে পাপড়ি, এটা হচ্ছে পরাগদানি, এটা হচ্ছে পুংদণ্ড এবং পুষ্পাক্ষ, এরপরে গর্ভাশয়, এরপর বৃত্তি, এরপর গর্ভদণ্ড এখানে দেওয়া আছে। তো আমরা পরাগস্থলী পেলাম, ফুলে আছে, পরাগ সংযোগও ফুলে আছে, পরাগকেশরও ফুলে আছে, কিন্তু নয় বলেছে যেহেতু, গতিকে আমাদের এই পরাগতটি হবে সঠিক উত্তর। সো এটার উত্তর হবে অপশন নাম্বার 4। তারপর যে অপশন দেওয়া আছে পুঞ্জাক্ষী এর অর্থ কি, সো এইটা আমরা দেখেছিলাম, এই যে এখানে এই স্লাইডে আমরা দেখে নেব এই যে পুঞ্জাক্ষী শব্দের অর্থ কি দেওয়া আছে, অর্থাৎ অনেকগুলো চোখের সমষ্টি। তো পুঞ্জাক্ষী শব্দের অর্থ হলো অনেকগুলো চোখের সমষ্টি। তো এখানে আমরা দেখব ক্ষুদ্র অক্ষির সমষ্টি হবে না বৃহৎ অক্ষিদ্বয় হবে না ক্ষুদ্র অক্ষিদ্বয় হবে না বৃহৎ অক্ষিদ্বয় হবে। সো আমরা দেখলাম যে এটা হবে ক্ষুদ্র অক্ষির সমষ্টি। তো এটার অপশন হয়ে যাবে 92 এর 1 নম্বর সঠিক উত্তর। ওকে, 93 নং যে প্রশ্নটি দিয়েছে, প্রজাপতির চোখ দেহের কোন দিকে অবস্থিত। তো এই যে দেখছেন আপনার একটা প্রজাপতি আছে, দেখুন তো এর চোখ দুটি কোন দিকে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন মাথা এবং মাথার উপরে এই দুটি চোখ, এখানে দিয়েছে পেটের তলদেশে, নিশ্চয়ই এটা হবে না সঠিক উত্তর। সুরের ডগায়, এই যে সুরের ডগা, এগুলো ডগা, এখানে কি চোখ থাকে? থাকে না, গতিকে এটাও হবে না। তারপর দিয়েছে বুকের মাঝখানে, বুকের মাঝখানে তো হবেই না, বুকের মাঝখানে কি চোখ থাকবে নাকি? তো এটা হবে মাথার উপর। তো এটার কারেক্ট আনসার হবে মাথার উপর, অপশন নাম্বার 3। তারপরে 94 নং প্রশ্নয় দেওয়া আছে প্রজাপতির কোন রূপটি উদ্ভিদ জগতের উপকারে আসে। তো এখানে বলতে হবে প্রজাপতি হোক বা কোনো ধরনের পতঙ্গ হোক, তো তাদের কোন যে রূপটি উদ্ভিদ জগতের উপকারে আসে। এখানে দিয়েছে রঙিন ডানার রকমারি নকশা, মধু শোষণকারী, ফসল অনিষ্টকারী, তারপর দিয়েছে পরাগ সংযোগকারী। রঙিন ডানার রকমারি নকশা কিন্তু কোনো ধরনের সাহায্য করবে না উদ্ভিদ জগতের, গতিকে এটা হবে না। তারপর মধু শোষণকারী, ফুল থেকে মধু শোষণ করে নেয় প্রজাপতি, তো এটা তো উদ্ভিদের থেকেই নিয়ে যায় প্রজাপতি, সো এটিও হবে না, কারণ উদ্ভিদের থেকেই নিয়ে গেলে তো ওদের তো আর লাভ হবে না। তারপর দিয়েছে ফসল অনিষ্টকারী, ওদেরকেই যদি ফসল অর্থাৎ উদ্ভিদকেই যদি নষ্ট করে দেয়, তাহলে এই প্রজাপতি কি উদ্ভিদ জগতের কোনো উপকারে আসলো না, গতিকে এটিও উত্তর হবে না। পরাগ সংযোগকারী, তো সঠিক উত্তর হবে পরাগ সংযোগকারী। তো এই পরাগ সংযোগকারী জিনিসটা কি আমরা দেখে নেব। তো এই যে আপনারা দেখছেন এখানে ফুলের যে হলুদ হলুদ অংশগুলো, নিশ্চয়ই আপনারা দেখেছেন, এটিকে বলে পরাগরেণু। তো এই পরাগরেণুটি আসলে কি কাজে সাহায্য করে, কারণ এটি হচ্ছে ফুলের একটি মেইন অংশ যেটি পরবর্তী বংশবিস্তারে সাহায্য করে উদ্ভিদের। তো এই পরাগরেণু যখন, এই যে আপনারা এখানে একটি মৌমাছির ছবি দেখতে পাচ্ছেন, তো এই মৌমাছি বা যে কোনো প্রজাপতি এই যে এই ফুলের মধ্যে বসে মধু চুষে খায়, তো তখন কিন্তু তাদের শরীরে এই পরাগরেণুগুলো কিন্তু লেগে যায়, এবং তারা যখন কোনো ফুলের মধ্যে এভাবে ওদের সুর ঢুকিয়ে মধু পান করে, তখন কিন্তু এই পরাগরেণুগুলো এই গর্ভাশয়ে প্রবেশ করতে সাহায্য পায়, এবং এই সাহায্যের ফলে ওদের আরো তাড়াতাড়ি নতুন উদ্ভিদের বংশবিস্তার করতে সাহায্য করে। তো সেটি হচ্ছে পরাগ সংযোগের মেইন কাজ। তো এটাতে কিন্তু এই ধরনের পতঙ্গ অনেক বেশি সাহায্য করে। তো এটি ছিল মেইন কনসেপ্ট পরাগ সংযোগের। এখন আমরা দেখে নেব 95 নং প্রশ্ন কি বলছে, যে নিচের বিবৃতি দুটি পড়ুন এবং সঠিক উত্তর নির্বাচন করুন। আমরা এখন বিবৃতি দুটো পড়ে নেব এবং দেখে নেব যে এটার সঠিক উত্তর কি হবে। বিবৃতি ক তে দিয়েছে এই আঁশগুলো রঙিন আর এগুলোর জন্যই প্রজাপতির ডানার এত বাহার, এবং বিবৃতি খ তে দিয়েছে প্রজাপতি মধু লুটে ডানা মেলে উড়ে যায়। এবং অপশন 4টিতে কি কি দিয়েছে আমরা একটু দেখে নেব। 1 নম্বর অপশনটি দিয়েছে বিবৃতি ক সরল বাক্য এবং বিবৃতি খ যৌগিক বাক্য। 2 নম্বর অপশনে দিয়েছে বিবৃতি ক এবং খ দুটোই যৌগিক বাক্য। তারপর 3 নম্বর যে অপশন সেটিতে দিয়েছে বিবৃতি ক এবং খ দুটোই সরল বাক্য। তারপর 4 নম্বর অপশনে দিয়েছে বিবৃতি ক যৌগিক বাক্য এবং বিবৃতি খ সরল বাক্য। প্রথমে আমরা কিন্তু দেখে নেব এখানে যৌগিক এবং সরলের মধ্যেই দিয়েছে। তো যৌগিক বাক্য কি? যৌগিক বাক্য হচ্ছে এরকম বাক্য যেখানে দুইটা স্বাধীন সরল বাক্য থাকবে। যেমন আমি এখানে উদাহরণ হিসেবে লিখেছি রাম খেলছে
এবং মধু ছবি আঁকছে। এখানে দুটোই কিন্তু স্বাধীন সরল বাক্য, আর তাদের আলাদা আলাদা মিনিংও আছে। এবং এই যে দুটি বাক্যকে সংযুক্ত করেছে এবং দিয়ে, এইভাবে মনে রাখতে হবে যৌগিক বাক্য যখন হবে এবং আর এই ধরনের কিছু কিছু শব্দ আছে, এইগুলো দিয়ে কিন্তু দুটি বাক্যকে এক করে দেওয়া হয়। তো এই যদি এবং আর এই ধরনের কিছু শব্দ আছে, এই শব্দগুলো দিয়ে যদি দেখো যে দুটি বাক্যকে এক করেছে, তাহলে মনে রাখতে হবে যে এটি যৌগিক বাক্য। এখন দেখে নেব সরল বাক্যটি কি। সরল বাক্যটি হচ্ছে একটি মাত্র স্বাধীন সরল বাক্য থাকে। যেমন আমি একজন শিক্ষক, এখানে কিন্তু আর দ্বিতীয় কোনো বাক্য সংযুক্ত হয়ে নেই, গতিকে এটি হয়ে যাবে সরল বাক্য। আশা করি বুঝতে পেরেছ। তারপর নেক্সটে আমরা দেখে নেব কি কোয়েশ্চন। তো 96 নং প্রশ্ন দিয়েছে, প্রজাপতির রঙিন বাহারি পাখনার রং তার কি কাজে লাগে। এই যে প্রজাপতির রঙিন বাহারি পাখনার কথা উল্লেখ করা ছিল আমাদের প্যারাগ্রাফে, এই যে আমি এখানে দেখো এই যে দেওয়া আছে, সে অনায়াসে গাছের পাতা বা ফুলের সঙ্গে একেবারে মিশে থাকতে পারে। তো এই কারণে এখানে দেওয়া আছে যে ডানার নকশা ও রং থাকার কারণে ওর কি ধরনের সুবিধা হয়। তো এইটি হচ্ছে আসল সুবিধা, যে সে অনায়াসে গাছের পাতা বা ফুলের সঙ্গে একেবারে মিশে থাকতে পারে। তাহলে আমরা দেখলাম যে প্রজাপতির রঙিন বাহারি পাখনার রং তার কি কাজে লাগে। খাবার সংগ্রহ করতে মোটেই নয়, তো এটা তো অপশন হবে না। রেশন তৈরি করতে এটাও হবে না। ফুলে উড়ে উড়ে বেড়াতে এটাও হবে না। শত্রুর হাত থেকে রক্ষা পেতে, ইয়েস এটি হবে সঠিক উত্তর। শত্রুর হাত থেকে রক্ষা পেতেই কিন্তু ওর রঙিন বাহারি পাখনা ব্যবহার হয়। ওকে, নেক্সট 97 নং কোয়েশ্চনে দিয়েছে, দীপু প্রজাপতির দৈহিক গঠন পর্যবেক্ষণ করলো, সে কিভাবে দেখলো। এখন আমরা দেখে নেব যে সে কিভাবে দেখলো। 1 নম্বর অপশনে দিয়েছে মনোযোগী ভাবে, 2 নম্বর অপশনে দিয়েছে আলতো ভাবে, 3 নম্বর অপশনে দিয়েছে আবছা ভাবে, 4 নম্বর অপশনে দিয়েছে অমনোযোগী ভাবে। তো এটার অপশন কি হবে আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন যে সে কিন্তু মনোযোগী ভাবেই পর্যবেক্ষণ করেছিল। আমি আপনাদের দেখিয়ে দিই স্লাইডগুলোতে গিয়ে। এই যে এখানে দেখুন লেখা আছে যে প্রজাপতিটি হাতে নিয়ে দীপু তার দেহের বিভিন্ন অংশ বেশ ভালো করে লক্ষ্য করতে লাগলো। তো এখানে ভালো করে লক্ষ্য করতে লাগলো তার মানে হবে যে সে মনোযোগী ভাবে অর্থাৎ ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখেছিল। ওকে, আমরা এখন দেখে নেব 98 নং কোয়েশ্চন। এখানে কি বলছে, নিচের কোন বিবৃতিটি প্রজাপতির ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রযোজ্য নয় কোনটি সেটি আমাদের বের করতে হবে। এখানে দিয়েছে প্রজাপতির ডানার নিচের দিকটি বাহারি নয়, এটি ঠিক আছে, এটি তো প্রজাপতির ক্ষেত্রে প্রযোজ্য, গতিকে এটি অপশন হবে না। তারপর 2 নম্বর দিয়েছে প্রজাপতির দেহটির 3টি ভাগ, এটিও ঠিক আছে, তো এটি উত্তর হবে না। তারপর 4 নম্বরটি দিয়েছিল প্রজাপতির শুঁয়োপোকা রূপটি কৃষকের জন্য ক্ষতিকর, এটিও ঠিক আছে। তো 3 নম্বর যে অপশন দিয়েছে খাদ্য শোষক নলটি খাবার সময় গুটিয়ে থাকে, তো এটি তো গুটিয়ে থাকে না, এটি প্রজাপতির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়, এটি হবে এর কারেক্ট আনসার। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খাবার সময় সে নলটা সোজা করে ফুলের মধ্যে ঢুকিয়ে দেয়। তো আমাদের অপশনে দিয়েছিল গুটিয়ে রাখে, তো গুটিয়ে রাখে তো হবে না কারণ এটা ফুলের মধ্যে ঢুকিয়ে দেয়, গতিকে ওই অপশনটি কারেক্ট হবে। এখন আমরা দেখে নেব 99 নং কোয়েশ্চনে কি বলছে, ডানা তুলে বসে থাকা প্রজাপতির ডানাগুলিকে কিসের সাথে তুলনা করা হয়েছে। তো নৌকার পালের সাথে, ফুলের সাথে, পাতার সাথে এবং চিত্রিত নকশার সাথে, এই 4টি অপশন এইভাবে দেওয়া আছে, গতিকে আমরা দেখেছিলাম যে নৌকার পালের সাথে। আরবার আমি অপশনটি দেখিয়ে দেব বৈদ্যাংশটিতে কোথায় ছিল। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডানাগুলো মুড়ে পিঠের উপর খাড়াভাবে তুলে দেয় নৌকার পালের মতো করে। সো এইটি হবে নৌকার পালের মতো, এইটি অপশনে আমাদের ছিল যে ডানাগুলো মুড়ে পিঠের উপর খাড়াভাবে তুলে দেয়। গদ্যাংশর যে পোর্শন সেটি শেষ হয়ে গেছে, এখন চলে এসেছে কবিতা। তো কবিতাটি আমরা পড়ে নেব, তারপর এখান থেকে কোয়েশ্চন গুলো বের করে এর উত্তর দেওয়ার চেষ্টা করি। তো এখানে আমরা পড়ে নিই এটি। আর কদিনে পরবাস, কত হাজার মাইল দূরে, পকেটে রাখা চিরুনি থেকে কার চুলের গন্ধ পাই, আমাকে আর বনের বাঘ খায় না তেমন, মনের বাঘ কুকরে খায়। এটা শেষ হলো, তারপরে প্যারায় চলে যাই। 2 মাস মানে অনেক দিন, অনেক রাত জোয়ার ভাটা, অনেক পাতা ঝরা, এত খাবার কিন্তু জিভে আহার নেই, তৃষ্ণা নেই গলায়, আমার চাই আমার ঘর, চাই না শশা গড়া। তারপরে চলে যাই নেক্সটে। 2 মাস হলো তোমার স্নানের গন্ধ নেই, 2 মাস আমি দেখিনি তোমার খোলা কুমর গঙ্গা, দারুণ গাড়ি দারুণ বাড়ি, দারুণ সব মেয়ে,
তার ভেতরে ঘুমিয়ে পড়ি, রাত্রে ফেরে সংজ্ঞা। 2 মাস হলো আমি তোমার নুন খাইনি, সহ্য করা কঠিনে পরবাস। আমাকে তুমি ফিরিয়ে নাও, যেমন করে পুজোয় ফেরে ডাকির সঙ্গে বালক আর মাঠের ধারে কাশ। এটাও শেষ হলো। তারপরের পেরা, আমাকে তুমি ফিরিয়ে নাও আর ডো নাট নয়, আমি অনেক দোষ করেছি, প্রেমিক ঘুরদোরা। একটুখানি আকাশ চাই ভালোবাসার, নিজের ঘর কি হবে দিয়ে বড় বসুন্ধরা। কবিতা থেকে যে কোয়েশ্চেনগুলি এসেছিল এখন আমরা সেটি দেখে নেব। 100 নম্বর কোয়েশ্চেন দিয়েছে, কবিতাটির মূল বিষয় কি? তো এটির সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2, প্রবাস বাসের মানসিক যন্ত্রণা, মানে বাইরে দেশে থাকলে যে মানসিক যন্ত্রণায় ভুগে, তো সেটির কথা এখানে কবিতা পড়ে বুঝতে পারলাম। তো এটির সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2। তারপর 101 নং কোয়েশ্চন দিয়েছে যে কোনটি বসুন্ধরার সমার্থক শব্দ নয়? বিশ্ব হবে না পৃথিবী হবে না ভূতল হবে না বসুধা হবে? তো আমরা জানি যে সমার্থক শব্দ মানে এক শব্দের আর অন্যান্য যে নামগুলো থাকে, তো বসুন্ধরাকে কিন্তু বিশ্ব নামে জানা যায়, গতিকে এটি হবে না অপশন। পৃথিবী নামে জানা যায়, এটিও হবে না। বসুধা নামে জানা যায়, এটিও হবে না। তো সঠিক উত্তর হয়ে যাবে ভূতল। ভূতল বলতে কিন্তু বসুন্ধরা বুঝায় না, সেজন্য এটি অপশন হবে সঠিক উত্তর। তারপরে কোয়েশ্চন 102 নম্বর, কবি কি চাইছেন? 102 নম্বরে এখন প্রবাসে বিলাসবহুল জীবনে মেতে উঠতে। কখনোই এভাবে চাননি যে প্রবাসের বিলাসবহুল জীবনে মেতে উঠবো। স্বদেশের এক টুকরো ভালোবাসা ভরা আকাশ কাছে পেতে। তারপর দিয়েছে শশাগড়া দরিদ্রীতে খ্যাত হতে, মানে বিদেশে থাকতে, এটি তো হবে না। বৃহৎ বসুন্ধরার মাঝে নিজেকে ব্যক্ত করতে, এটিও হবে না। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে 2 নম্বর, স্বদেশের এক টুকরো ভালোবাসা ভরা আকাশ কাছে পেতে। তারপর 103 নম্বরের যে সঠিক উত্তর কি হবে দেখে নেব। সংজ্ঞা শব্দটির দ্বারা এখানে কি বোঝানো হয়েছে? তো এটির সঠিক উত্তর হবে কথিত বলে কোনো অপশন আমরা পাইনি। বিশেষ্যবাচক শব্দের ব্যাখ্যা, এটিও পাইনি। বিশেষণবাচক শব্দের ব্যাখ্যা, এটিও পাইনি। চৈতন্য অর্থাৎ নিজের যে মনের যে বাসনা বা ইচ্ছা সেটি জেগেছিল কবির, তো এটি হয়ে যাবে চৈতন্য সঠিক উত্তর। তারপর 104 নম্বর যে কোয়েশ্চন, কবির মানসিক যন্ত্রণার কারণ হিসেবে নিচে প্রদত্ত কোন কারণটি সঠিক নয়? এখানে কিন্তু নয় বলেছে। তো এখানে দেখো, প্রবাসে বিলাসবহুল জীবনযাত্রার আত্মতৃপ্তি, তো এটি সঠিক নয়, কারণ প্রবাসে বিলাসবহুল জীবনযাত্রায় আত্মতৃপ্তি হয়নি কবির, তো এটি হয়ে যাবে এর সঠিক উত্তর। এখন আমরা 105 নম্বর প্রশ্নটি দেখে নেব, পরবাস কি পদ? তো পদ এটি কিন্তু গ্রামার থেকে এসেছে আমাদের। তো গ্রামার সেকশনটা কিন্তু অল্প স্ট্রং করতে হবে, কারণ এই ছোট ছোট পয়েন্টগুলো কিন্তু গ্রামার সেকশন থেকে আসে। তো আমরা দেখে নেব যে এটি অব্যয় পদ হবে না বিশেষ্য পদ হবে না বিশেষণ পদ হবে না ক্রিয়াপদ হবে। এই যে পরবাস শব্দটি কোনো অ্যাকশন বোঝাচ্ছে না, গতিকে ক্রিয়া তো হবে না। বিশেষণ মানে যেটি আমরা অ্যাডজেক্টিভ ইংরেজিতে বলি, কোনো দুষ্গুণ নাউনের নামপদের কোনো বা বিশেষ্য পদের কোনো দুষ্গুণ বোঝাচ্ছে না পরবাস শব্দটিতে, গতিকে বিশেষণও হবে না। অব্যয় তো হবে না, কারণ এখানে এবং বা অথবা এই শব্দগুলোর কিন্তু কোনো সেন্স দিচ্ছে না, গতিকে অব্যয় তো হবে না। তো একটি অপশন এখানে থাকলো বিশেষ্য। বিশেষ্য মানে যেটাকে আমরা নাউন বলি ইংরেজিতে, তো এটি একটা নাউন ওয়ার্ড বা নেমিং ওয়ার্ড। তো এই পদ সম্পর্কে অল্প আমরা জেনে নেব। আমরা এখন দেখে নেব পদ কি। তো পদ সাধারণত 2 প্রকার, যেমন নামপদ এবং ক্রিয়াপদ। আমি এখানে হাইলাইট করে রেখেছি, আপনারা দেখবেন ভালোভাবে। নামপদগুলি হলো যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং অব্যয়। অর্থাৎ আমরা এখানে নামপদ পেলাম 4 প্রকার, আর আরেকটি আছে ক্রিয়াপদ। তো ক্রিয়াপদ যেটি হচ্ছে ক্রিয়া। সো টোটাল আমরা 5টি পদ পেলাম। আরো কয়েকটি এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট। নামপদের বিভক্তিহীন মূল অংশটিকে শব্দ বলে। এখন বিভক্তি কি বা এই যে পদের আরো যে অপশন রয়েছে, বিশেষ্য কি, বিশেষণ কি, সর্বনাম কি, অব্যয় কি, ক্রিয়া কি, এগুলোর উদাহরণ, এই ধরনের ভিডিও কিন্তু নিয়ে আসবো এই চ্যানেলের মাধ্যমে। আপনারা যুক্ত হয়ে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো নামপদের বিভক্তিহীন মূল অংশটিকে শব্দ বলে, তেমনি ক্রিয়াপদের বিভক্তিহীন অংশটিকে ধাতু বলে। তো ধাতু কি এবং শব্দ কি এটা এখন একটু জেনে নেব। উদাহরণ হিসাবে গাছের, এই যে একটি আমরা শব্দ এখানে দেখলাম, এখানে এর বিভক্তি সরিয়ে দিলে মূল অংশটি হবে শব্দ। তো শব্দটি কি দাঁড়াবে? গাছ। তো এটা কিন্তু নামপদের ক্ষেত্রে। তারপরে আরেকটি লিখিতেছি যে শব্দ, এখানে তেছে বিভক্তি, এই যে তেছে গাছের, এর বিভক্তি। তো এখানে দেওয়া আছে যে তেছে, তো তেছে বিভক্তি। তো এইগুলো কিন্তু ক্লাস আমি ডিটেলসে নিয়ে আসবো।
এখানে তেছে বিভক্তি সরিয়ে দিলে মূল অংশটি হবে ধাতু, যেমন লিক। আর ধাতুর নিচে কিন্তু এই হসন্ত চিহ্নটি সবসময় ব্যবহার হয়, এটি মনে রাখবে। তো ধাতু কখন পাওয়া যাবে? ক্রিয়াপদের ক্ষেত্রে এগুলো পাওয়া যাবে। যেমন আমি আরেকটা যদি দেখাই, এটা তো লিখিতেছে আছে, যেমন খেলিতেছে, খেলিতেছে। তো এইটা যদি আমি তেছে শব্দটি সরিয়ে দিই, তো এটার ধাতু কি দাঁড়াবে? যেহেতু এটা অ্যাকশন ওয়ার্ড, গতিকে এটা কিন্তু অ্যাকশন ওয়ার্ড, গতিকে এটা ক্রিয়াপদ। তো এটা যদি তেছে আমি বিভক্তিটি সরিয়ে দিই, তো এটার ধাতু হবে খেল, আর এটা নিচে লাগাতে হবে হসন্ত। তো এই খেলটি হবে একটা ধাতু। আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে আমরা কয়েকটা পয়েন্ট দেখে নিলাম পদের ক্ষেত্রে। তো ডিটেলসে কিন্তু ভিডিও আমি আনবো। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। তো টিল দেন, টেক কেয়ার, অল দ্য ভেরি বেস্ট, থ্যাংকস ফর ওয়াচিং।